নমস্কার। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। চামেলি মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে গল্পটি আমি পাঠ করব, গল্পটির নাম পাকা ঘর। লিখেছেন বিশিষ্ট সাহিত্যিক আশাপূর্ণা দেবী। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প, পাকা ঘর। হালকা গাঁথুনির ছোটোখাটো দোতলা বাড়িখানি সম্প্রতি আগাগোড়া রং করার দরুন নতুন মনে হয়। ফিকে গোলাপি দেওয়ালের গায়ে গাঢ় সবুজ জানালা দরজা, রানীগঞ্জের টালি ছাওয়া বারান্দা, সব মিলিয়ে দূর থেকে ছবির মতো দেখতে লাগে। এখন দেখে ওর আদি চেহারাটা ধারণা করা শক্ত। যেমন শক্ত আধুনিক সজ্জায় সজ্জিত 3.5 হাত মাপের আস্ত একটা মানুষকে দেখে তার মাতৃক্রোড়স্থিত আদিম মূর্তিটিকে ধারণা করা। বাড়িটা যখন প্রথম তৈরি হয় তখন ছিল একতলা। দেওয়াল চারখানার গাঁথুনি পাকা হলেও ছাদটা পাকা করবার পয়সা জোটেনি। করগেট টিন ফেলে কাজ চালানো হয়েছিল। মনতোষ আর মহিতোষ দুই ভাই স্ত্রী পুত্র নিয়ে গ্রামের বাড়ি ছেড়ে এসে কলকাতার উপকণ্ঠে এক টুকরো জমি কিনে কোনো রকমে মাথা গোঁজবার মতো করেই করে নিয়েছিল করগেট টিনে ছাওয়া দুখানি ঘর। হোক টিনের ছাদ, তবু তো শহর। যেমন তেমন শহর নয়, কলকাতা শহর। কল টিপলে জল পড়ে, তবু কল টিপে আলো জ্বালবার পাটটা তখনও এত চালু হয়নি। লাইটের আলো নামক স্বর্গীয় বস্তুটা নেহাত অবস্থাপন্নদের ঘরেই থাকত। তা বিদ্যুৎ দীপ্তি না থাক, কেরোসিন শিখাই কি কম ঐশ্বর্য? আর খড়ে ছাওয়া মেটে কুঁড়ের কাছে এ তো রাজপ্রাসাদ। ভাইয়েরা খুশি, বউরা কৃতার্থ। ঘর নয়, যেন বৈকুণ্ঠ। দেখে দেখে আশ মেটে না, হেঁটে যেতে বুকে বাজে। পিছনের বাড়তি জমিটুকুর ওপর আর দুখানা ঘর তুলতে পারলেই ব্যাস। ত্রিভুবনে প্রার্থনীয় বস্তু আর কি থাকতে পারে? মনতোষের বউ পদ্ম বড় বটে, তবে নিঃসন্তান। ছোট বউ চাঁপার দুটি ছেলে মেয়ে, কিন্তু পদ্মর তাতে ক্ষোভ নেই। বাইরের লোক বুঝতে পারে না ওদের মা কোনটি। ছেলেরাই কি পারে? বরং মায়ের চাইতেও আদর আবদার খাটে বড় মার কাছে। দুটি ভাই অভিন্ন হৃদয়, দুটি যা পরম বান্ধবী। সংসার দেখলে চোখ জুড়োয়। দুখানি শোবার ঘর, ফালতু জমির ওপর চালা তুলে নিয়েছে একখানা, রান্না বান্না গৃহস্থালির কাজের জন্য। অধিকাংশ সময় হয়তো দুই জায়ের কেটে যায় চালা ঘরেই। তবু প্রাণ ভরা থাকে পাকা ঘরের আনন্দে। টুকিটাকি আসবাবে ছেলে মানুষই শৌখিন বস্তুতে বোঝাই হয়ে ওঠে সে ঘর। ব্যবসার চেষ্টায় এসেছে দু ভাই। সারাদিন ঘোরে বাজারে, দোকানে, আর হরেক রকম জিনিসের স্তূপ জমে ঘরে। হয়তো মনতোষ কিনে আনে সস্তা দরের দুখানা আয়না। পদ্মকে ডেকে বলে, এই নাও, যত ইচ্ছে মুখ দেখো, আর একখানা টাঙিয়ে দিয়ে এসো ছোট বৌমার ঘরে। হয়তো মহিতোষ আনে দুজোড়া মাটির পাখি। এক জোড়া নিয়ে আগে ঢোকে পদ্মর ঘরে, বলে, কোন দেওয়ালে বসালে ভালো মানাবে ঠিক করো তো বৌদি। মনতোষ কিনে আনে ছোট ছোট ফ্রক, পেনি, কোট, ইজের,
মহিতোষ আনে দুজোড়া শাড়ি, দুখানা মোটা চিরুনি, দুটো গায়ে মাখা সাবান। মহিতোষ একখানা র্যাপার এনে বলে, দাদা নাও দিকি, গায়ে দাও, দিয়ে তোমার সেই ধোসাখানা বাতিল করো, অসহ্য হয়েছে ওটা। মনতোষ রাগ করে র্যাপার ফিরিয়ে দিতে চায়, বলে, তোকে কত ভদ্রসভায় যেতে হয়, বলছি কতদিন থেকে একটা গরম কোটের কথা, তা নয় এখন যত বাজে খরচ, আমার তো দিব্যি চলে যাচ্ছিল। হায়, এমন দিব্যি চলে যাওয়া চিরকালের জন্য সম্ভব হয় না কেন? প্রথম চিড় খেলো বাড়িতে প্রথম মিষ্টি লাগবার সময়। ব্যবসা বাণিজ্যের গুণে কিছু পয়সা জমেছে। মনতোষ বললে, এই বেলা আর দুখানা ঘর তোলা হোক। মহিতোষ বললে, ধ্যাৎ, আগে ছাদ পাকা করে তবে আর কথা। মনতোষের যুক্তি, জিনিসপত্তরে বাড়ি বোঝাই হয়ে গেছে, ঘর দুখানাই আগে দরকার। মহিতোষের যুক্তিও ফেলনা নয়। মোটকা কাঁচা রেখে আবার ঘর বানানো, ছি, পাকা ছাদের দরকার আগে। বলা বাহুল্য, মহিতোষের কথাই থাকে, কারণ বড় বউ তার পক্ষে, নিজের বউ চাঁপাও অবশ্য। তবে তার ইচ্ছাশক্তির প্রয়োগটা অলক্ষ্যে অগোচরে। দুই জায়ের সাধ, ছাতে উঠে চুল শুকোবে, বড়ি দেবে, আচার আমসত্ত্ব করবে, এবং পাড়ার আর সব বউদের মতো আলসে ঝুঁকে দু চোখ ভরে দেখবে বহির্জগতের চলমান ছবি। ছাতের অভাবে জীবনটা যে অপূর্ণ সেটা ওদের অনুভূতিতে ধরা পড়েছে। ধরা পড়েছে, ওই ত্রুটিটুকুই তাদের প্রতিবেশিনীদের কাছে অপাংক্তের করে রেখেছে। পাড়ার কারো সঙ্গে সখিত্ব বন্ধন দৃঢ় হয়নি ওদের, যে অভাবটা গ্রামের মেয়েরা বিশেষ করে অনুভব করে। কিন্তু কেনই বা হবে? পাড়ায় বাস করলেই কি পড়শি হয়? তাহলে তো দুর্ব ঘাসটাও বট অসত্যের পড়শি। সেবারের জমানো টাকা ফুরোলে ছাতে আর সিঁড়িতে সবাই খুশি, শুধু বড় কর্তা ভার ভার। একদিনও ছাতে উঠল না, সিঁড়ি ভাঙতে ওর নাকি হাঁপ ধরে। ছুতোয় নাতায় অসন্তোষ প্রকাশ করে ঘরের অকুলান নিয়ে। দ্বিতীয়বার মিস্ত্রি লাগার সময় চিড় খাওয়া জায়গাটায় দিব্যি একটা ফাটলই ধরল, স্পষ্ট পরিষ্কার। মহিতোষ দোতলা তুলতে চাইল, ঘরের সমস্যা তাতেও মিটবে, অবশ্যই ফালতু জমিটা বরবাদ দেবে না। তাতে সেই পুরনো করগেট কখানা শেড দিয়ে বালির আস্তরহীন এক হাড়া ইটের দেওয়াল তুলে বানাবে রান্নাঘর, ভাঁড়ার ঘর আর স্নানের ঘর। আগে বউদের বয়স যখন আরো কাঁচা ছিল, এ বস্তুটার অভাব অনুভব করেনি কোনোদিন। খোলা কলতলাতেই কাজ চলে যেত, নির্দিষ্ট সময়টায় ঘর থেকে বেরোতো না কর্তারা, খুব অসুবিধে মনে হতো না। ইদানিং এই অসুবিধাটাই যেন মারাত্মক মনে হয়। রান্নার পুরনো সেই চালটায় ভর্তি হলো বাড়তি আবর্জনা, মিস্ত্রির কাজ করা ফুটো টিন, ফাটা মালসা, বাঁশ, বাখারি, দড়ি, পাট, কিছু কিছু চুন বালিও। এবারেও মনতোষের সায় নেই, ওর যুক্তিটা খাপছাড়া। দোতলা তুললে নাকি 5 জনের চোখ টাটাবে, শোনো অনাসৃষ্টি কথা। মহিতোষ বললে, 5 জনের চোখ টাটাবার জন্যেই তো বাড়ি করা। শেষ পর্যন্ত সেই ওর কথাই টিকল। 5 জনের চোখ টাটিয়ে এলো গাড়ি গাড়ি ইট,
পাটকেল, চুন, সিমেন্ট। এলো বড় বড় লোহার বিম, এলো কংক্রিটের ফ্রেম, খড়খড়ির পাল্লা। মহিতোষ মহোৎসাহে তদারক করে, মনতোষ নির্বিকার চিত্তে বসে বসে তামাক খায়। মহি যখন বাড়ি থাকে না, মিস্ত্রি মজুররা কিছু বলতে এলে গা এলিয়ে দিয়ে বলে, ছোটবাবু এলে বলো বাবু, আমি কেউ নয়। পদ্ম এক এক সময় সৎ পরামর্শ দেয়, হ্যাঁ গো, তোমার ও কি ধারণ? ঠাকুরপো কি মনে করবে? ছোট বউ কি ভাববে? মনতোষ বলে, ভাববার আবার আছে কি? যে টাকা দেবার কর্তা তার কাছেই যেতে বলি। কিছুদিন হলো শেয়ার মার্কেটে যাতায়াত চলছে মহির। টাকাটা তারই বটে। দুই ভাইয়ের একসঙ্গে যে তেঁতুলের কারবার ছিল সেটাকে আর দেখেও না মহি, গ্রাহ্যও করে না। কারবারের বিষয়বস্তুটার নাম উল্লেখ করতে নাকি লজ্জা হয় ওর। ঘর তৈরি হয়ে গেলে প্রথমটা এক ফ্যাচাং ধরল মনতোষ। দোতলার ঘরে দরকার নেই তার। বাবার কালে সিঁড়ি ভাঙেনি, বুড়ো বয়সে এখন পারবে না নতুন করে। বেশ আছে নিচের ঘরে। তবে এ বিটকেলপনা টিকল না। পদ্মর তো আর বরের দেখা দেখি বুদ্ধিভ্রংশ হতে পারে না। দোতলার দুখানা ঘর দুই জায়ে নেবে, এইটাই সাব্যস্ত। তবে বুদ্ধি তার প্রখর বলেই দক্ষিণ খোলা ঘরটা ফেলল যা দেওরের ভাগে। নিচের তলায় ছিল তার বিপরীত, জ্যেষ্ঠের শ্রেষ্ঠ ভাগ হিসেবে দক্ষিণ খোলা ঘরটা স্বভাবতই ছিল মনতোষের। কিন্তু সেবারে টাকার ভাগ ছিল সমান, এবারে মনতোষ নিরপেক্ষ। তা পদ্ম ওপর তলায় থাকবে আর মনতোষ থাকবে নিচের ঘরে। এ ব্যবস্থা সত্যি টেকে না। ভারী মুখ আর গমগমে মেজাজ নিয়ে উঠতেই হলো তাকে বউয়ের আঁচলে গাঁটছড়া বেঁধে। এবারে গৃহপ্রবেশের উৎসবটায় বেশ ঘটাই করল মহি। কালটা গ্রীষ্ম। মনতোষ রাত্রে শুয়ে হাত পাখা নাড়ে আর বিরক্তি প্রকাশ করে। ঘরের মুখে মারো ঝাড়ু, দক্ষিণ চাপা ঘর আবার ঘর, এর চেয়ে গোয়াল ভালো। দোতলা কোঠায় শুয়ে সজ্ঞলাভ হচ্ছে আমার। চাঁপার মেয়েটা বরাবরই পদ্মর কাছে শোয়, এ ঘরেও শুচ্ছে। গরমে বোধ করি তারও ঘুম পাতলা হয়। তাই সকালে এক ফাঁকে মায়ের কাছে বিস্তৃত বিবরণ দেয় রাত্রির অভিজ্ঞতার। এখন বড় হয়েছে, কে আসল মা সেটা বুঝতে ভুল হয় না। কুটনো কুটতে কুটতে সেই কথাই পারে চাপা। বড়ঠাকুরের যদি ঘর পছন্দ না হয়ে থাকে তো এই বেলা বদল করা হোক দিদি। পদ্ম চমকে ওঠে, সে আবার কি কথা রে ছোট বউ? বুড়ো মিনসের আবার পছন্দ অপছন্দ কি? কি তা তুমিই বলতে পারো দিদি। তবে বরাবর ভালো ঘরে শোয়াই অভ্যেস ওর কষ্ট হতে পারে। আমাদের তো আধখানা বয়স দক্ষিণ চাপাতেই কাটলো, কখনো কি এ কথা উঠেছে? বলা বাহুল্য, ছোট বউয়ের প্রস্তাবের মধ্যে যতই উদারতা থাক, কণ্ঠস্বরে অনাবিল শ্রদ্ধার পরিচয় পাওয়া যায় না। পদ্ম লজ্জায় এতটুকু হয়ে যায়। নানা এলোমেলো কথায় পতিদেবতার বুদ্ধি ভ্রংশতার পরিচয় দিয়ে দিয়ে জিনিসটা লঘু করে উড়িয়ে দেয়। কিন্তু মনে মনে চাঁপার মেয়ে চন্দনাকে বাপান্ত করতে ছাড়ে না। মনে মনেই অবশ্য বলে, হবে না কেন? ঝাড় ঝাড়, উচ্ছের ঝাড়, ফল পাতা একই তার, মাটি কেমন বিচ্ছু। তাড়াতাড়িতে শুধু গৃহপ্রবেশই হয়েছে, গৃহসজ্জা বাকি।
নিঃসন্তান পদ্মর শরীরে আলস্য কম। সে নিচের ঘর থেকে প্রত্যেকটি জিনিস ঝেড়ে মুছে বয়ে বয়ে নিয়ে আসে। নতুন ধবধবে দেয়ালের শোভা বর্ধন করে রংচটা ধুলি মলিন মাটির মাছ, পাখি, পায়রা সব জোড়া জোড়া। ঘর সাজাতে নিয়ে আসতো মহিতোষ দুজোড়া করে। পদ্মর নিজের শখের জিনিসও আছে। জীবনভর যত রথে, দোলে, রাসে, মেলায় গিয়েছে, সংগ্রহ করেছে তিল তিল করে। সে সংগ্রহে আছে জরির ছবি, কাঁচের উত্তরা অভিমন্যু, পোর্সিলেনের পরী, আছে টিনের দেয়ালগিরি, শোলার ফুল, কাঠের কৌটো, হাতে করে তৈরি করেছে বসে বসে পশমের ফুল গাছ, আঁশের সাজি, মোমের খেলনা। সারা জীবনের সঞ্চয়, অনেক যত্নে অনেক বিবেচনায় যেখানে যা মানায় সাজিয়ে ফেলে পদ্ম। তারপর একটু লজ্জা হয়, চাপা না হয় কুঁড়ে, তাই বলে ওর ঘরটা অগোছালো থাকবে? অতএব পরদিন চাপার জিনিসপত্র ঝাড়া মোছা করতে বসে সে। দুপুরবেলা চাপা ঘুমোচ্ছিল দোতলায়। ঘুম ভেঙে ছেলের খাবার নিতে নেমে এসে ঠোঁট উল্টে বলে, ও আবার কি পণ্ডশ্রম হচ্ছে দিদি? পদ্ম মহোৎসাহে বলে, কাল ও ঘরটা হয়েছে, আজ এ ঘরটা সেরে ফেলি। চাপা বিদ্রূপ হাস্যে বলে, রক্ষে করো দিদি, ওইসব কুৎসিত জিনিস টেনে নিয়ে গিয়ে ওপরের ঘরে তুলতে হবে না আর। নতুন দেয়ালে দাঁত খিঁচিয়ে থাকবে একেবারে। ও বলেছে ও ঘরের জন্যে পটারির পুতুলের সেট আর ভালো ভালো ছবি খানকতক আনবে। পদ্ম হঠাৎ কেমন আড়ষ্ট হয়ে যায় আর বোকার মতোই বলে ফেলে, তাহলে এসব কি হবে? চাপা খিলখিল করে হেসে বলে, কি আবার হবে? ঘর তো কেউ কেড়ে নিচ্ছে না, আমারই থাকলো, যেমন আছে থাক। চিতু চন্দন খেলে খেলে যত শেষ করতে পারে, নতুন ঘরে ওই সব, মা গো অরুচি। শেষের কথাগুলোর ওপর একটু জোর দেয় চাপা। পদ্মর মনে হয় পৃথিবী শুদ্ধ লোক তার মুখের দিকেই চেয়ে আছে, আর সেই মুখখানা লুকোবার জায়গা পৃথিবীর কোনোখানে নেই। কিভাবে যে সে হাতের কাজ রেখে সে ঘর থেকে উঠে গেছে, সে বোধ করি একমাত্র অন্তর্যামীই জানেন। তার পরিত্যক্ত ঘরখানায় তখনও খালি চৌকিখানা পড়েছিল। সিঁড়িতে ধাক্কা লাগবার ভয়ে ওপরে তুলতে দেয়নি মহি। সেইখানাই শুধু হিসেব রাখে অশ্রুজলের ওজনের। কাল একথা বলেনি চাপা, ইচ্ছে করেই বলেনি, শুধু মনে মনে হেসেছে আর ঠোঁট উল্টে ব্যাখ্যানা করেছে বরের কাছে। নিতান্ত অকিঞ্চিৎকর ওই বস্তুগুলো কত যত্নে কত মমতায় নিয়ে গিয়ে নতুন ঘরে সাজিয়েছে পদ্ম, তারই সরস ব্যাখ্যানা। পদ্মর ঘরের সাদা দেওয়ালে যে জিনিসগুলো দাঁত খিচিয়ে আছে, সেটা চাপার পক্ষে উপভোগ্য হয়েছে সন্দেহ নেই। টু শব্দটি করেনি কাল। আজ আর উপায় নেই ওগুলো টান মেরে ফেলে দেবার। হাসির খোরাক তো তাহলে আরোই বাড়বে চাপার। কিন্তু উপায় থাকলেই কি ফেলে দিতে পারত পদ্ম যৌবনের সমস্ত সঞ্চয়? চাপা কি মেয়ে মানুষ নয়? বিধাতা পুরুষ কি তার হৃদয়ে গড়েননি? নাকি গড়বার সময় তাতে মমতা বস্তুটা দিতে ভুলে গিয়েছিলেন? অনেক অশ্রুবর্ষণের পর বিকেলে উনুন ধরানোর টাইম স্মরণ করে যখন উঠে পড়ল পদ্ম, তখন আর চাপার ওপর রাগ ছিল না, দেওরের ওপরও না,
শুধু সমস্ত মনটা জুড়ে স্বামীর ওপর একটা দুর্জয় অভিমান আক্রোশের মূর্তিতে উদ্যত হয়ে রইল। পটারির পুতুল জিনিসটা কি শুধু মহিতোষের চোখেই পড়েছে? দুখানা ভালো ছবি কিনবার মতো পয়সাও কি মনতোষের জোটে না? তেঁতুলের ব্যবসায় মন্দা পড়ে পর্যন্ত মনতোষ হয়েছে যেন লড়াইয়ের সিপাই। তার সঙ্গেতেও আর সুখ নেই পদ্মর। যথাসময়ে চন্দনার বিয়ের প্রস্তাব শুরু হলো। মহিতোষ চুপি চুপি পাত্র দেখতে যায়, নিতান্ত গোপনে চাঁপার গোচরে আনে। ওর কেমন একটা ধারণা হয়েছে বড় তরফ তার মেয়ের বিয়ের ভাঙচি দেবে। পদ্ম গোড়ায় অত বুঝত না, খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করত দেওরকে। চন্দনার হিতাহিত সম্বন্ধে নিশ্চেষ্ট থাকা সম্ভব এ খেয়ালই ছিল না তার। খেয়াল জন্মালো চাঁপার একদিনকার বিরক্তিতে। পদ্মর সোজাসুজি প্রশ্নগুলোর সোজা উত্তর এড়িয়ে যাবার জন্যে মহিতোষ যখন বাঁকা বাঁকা উত্তর দিচ্ছে, ঘোমটার ভেতর থেকে ঝংকার দিয়ে উঠল চাঁপা, বিয়েটা তো আর নরলোকের অগোচরে হয়ে যাবে না? হলে সবাই দেখবে, সবাই শুনবে। আগে থেকে অত উস্কুসুনি কেন তাও বুঝি না বাবা। আমার তো কই কারো কথায় মাথা গলাবার পীরবৃত্তি হয় না। সেই থেকে সমঝে গেল পদ্ম পরের কথায় মাথা গলাবার প্রবৃত্তিটাকে সম্বরণ করল, এবং অবশেষে যখন নরলোকের গোচরীভূত হয়ে বিয়েটা হলো, তখন এত দেখল, এত শুনল এবং এত খাটল যে জ্বরেই পড়ে গেল। খালি ঘর থাকলেই আবর্জনা জমে। পদ্মর নিচের তলার ঘরখানায় একে একে এসে জমছিল সংসারের সমস্ত আবর্জনার স্তূপ। হঠাৎ একদিন যেন নজরে পড়ল মহিতোষের। খুব খানিক চেঁচামেচি করল সে। টান মেরে মেরে ফেলে দিল ভাঙা ঝুড়ি, গুলের টিন, কয়লার কড়া। বাসন কিনবে বলে ছেঁড়া কাপড় জমিয়ে রেখেছিল পদ্ম পোঁটলা করে, সেটায় মারল শুট। তারপর বলল, আজই এ ঘর খালি করে দেওয়া হোক। চিতুর মাস্টার ঠিক করা হয়েছে, এই ঘরে পড়বে সে। প্রথমটা খালি মেজে মাদুর পেতে পড়তে লাগলো চিত্ততোষ। তারপরে আস্তে আস্তে এসে জমতে লাগলো কেরোসিন কাঠের টেবিল, টিনের চেয়ার, নিলেমে কেনা পুরনো সেলফ। পুরনো আমলের চালা ঘরটাকে দুটো খুঁটি ঠেকিয়ে শক্ত করা হয়েছে। তার মধ্যে ঢুকলো এ ঘরের বাড়তি মাল। তার সঙ্গে সেই চৌকি, যে চৌকিখানায় 12 বছর ধরে বরের সঙ্গে পাশাপাশি শুয়েছে পদ্ম। তা এমনই বা মন্দ কি? চালা ঘরটাই বরং সব থেকে হাওয়াদার। গরমের দুপুরে দোতলা ছেড়ে চালা ঘরে এসে শুয়ে থাকে পদ্ম। চৌকিখানায় সুবিধেই হলো। মেয়ের বিয়ে হলেই জামাই আসে। জামাই এলেই শুধু খেতে দিলে চলে না, শুতেও দিতে হয়। কাজেই ঘরের টান পড়ে। চাঁপার আর একটা মেয়ে হয়েছে। কচি ছেলের মা চাঁপা কিছু আর কাঁথাকানি বালিশ বিছানা নিয়ে নুড়ো নুড়ো হতে পারে না। অতএব হতে হয় পদ্মকে আর মনতোষকে। নিত্যি তাদের ঠাঁই নিতে হয় চিতুর পড়ার ঘরে। নিজের বিছানা নিয়ে যখন নেমে আসে পদ্ম, কেমন এক চাপা অপমানের দাহে সর্বাঙ্গ জ্বালা করে তার। এ ঘরের মেঝে শুয়ে আর তার সেই পুরনো চেহারাটা মনে পড়ে না। যখন ছাদটা ছিল টিনের আর দেওয়ালগুলো ভর্তি ছিল পদ্মর শখের বস্তুতে, যে ঘরে শুয়ে স্বর্গসুখ পেত পদ্ম,
যার দিকে তাকিয়ে তাকিয়ে আশ মিটত না? না, সে কথা সত্যিই মনে পড়ে না। নিত্যি বুড়ো মানুষটাকে অস্থির করে চিতুর পড়বার ঘরে শুতে আসার অপমানটাই থাকত মন জুড়ে। অথচ বিষয়টা এমনই লজ্জাকর যে এ নিয়ে আন্দোলন চলে না, আর চলবেই বা কোন মুখে? মনতোষ যে স্রেফ বাড়ি বসে থাকে এখন। টানাপোড়েন চলছিল, অবশেষে একদিন টানাটা থামল। পোড়েনটাই রইল অচল হয়ে। হঠাৎ একদিন বাজার থেকে ফিরে সর্দি গর্মি হয়ে ঘণ্টা ৩-৪-এর মধ্যেই মনতোষ চিরদিনের মতো ছেড়ে দিয়ে গেল দোতলার ঘরটা। যে ঘরটাতেই মুখে অসন্তোষ প্রকাশ করলেও অদ্ভুত একটা মায়া পড়ে গিয়েছিল তার। নিজে থেকেই আর দোতলায় উঠতে চাইল না পদ্ম। জানলা দিয়ে আশপাশের সব বাড়ি থেকে দেখা যায়। দোতলায় ওঠার পর থেকে আলাপও হয়েছে অনেকের সঙ্গে। থান পড়া বীভৎস মূর্তিটাকে দেখে কি বলবে তারা? পদ্মর প্রেতিনীটা কোন মুখে ঘুরে বেড়াবে তাদের কৌতূহলী দৃষ্টির সামনে? অবশ্যই এ দুর্ঘটনা না ঘটলেও হয়তো ছাড়তে হতো ঘর। চন্দনা এলো প্রসব হতে, বছরখানেকের মেয়াদ নিয়ে। কোথায় থাকতো সে এ ঘরটা ছাড়া? এই সময় আর একবার বাড়িতে মিস্ত্রি লাগালো মহিতোষ। আগাগোড়া কলি ফেরালো আর বিজলি বাতি আনলো বাড়িতে। পদ্মর ঘরের বিবর্ণ জীর্ণ পুতুল খেলনার কঙ্কালগুলো নামানো থাকলো ঝুড়ি করে। তাদের একটা একটা করে সদ্গতি করল চাঁপার মেয়ে অঞ্জনা। কিন্তু পদ্মর সদ্গতি হয় কি করে? চিতুর পড়ার ঘরে কায়েমি হয়ে থাকা চলে না। কলেজে পড়ছে সে আজকাল। বন্ধু বান্ধব আসে সর্বদা। চেয়ার টেবিল কৌচ কেদারা দিয়ে সাজিয়ে নিয়েছে সে। আর ও ঘরটা মহিতোষের বৈঠকখানা। সত্যি কর্তাব্যক্তি লোক, নিজস্ব বৈঠকখানা না হলে চলেও না। পদ্ম কোথায় যায়? বুদ্ধিটা চন্দনাই দেয়। সে বলে, অনায়াসেই ভাড়ার ঘরটায় থাকতে পারে বড়মা। একলা মানুষ, বিধবা, তার যে আস্ত একখানা ঘরের কি দরকার বুঝিও না। এই তো আমার শ্বশুর বাড়িতে পিসশাশুড়ির সামনেই ভাড়ার ঘরে থাকেন। একটু কষ্ট করতে হবে, করা যাবে কি? চিরদিন কি আয়েস চলে? চিতু ইতস্তত করে বলে, ভাড়ার ঘরে? চন্দনা ঝংকার দেয়, কেন? ঘরটা মন্দই বা কি? ছাদটাই যা টিনের, দেওয়াল টেওয়াল তো পাকা। আগে তো এইসব ঘরে করগেটের ছাতি ছিল, তোর মনে পড়ে না? মনে পড়ে বই কি। টিনগুলো যখন খোলা হয় তার শব্দে কানে তালা লেগে গিয়েছিল চিতুর। অতএব দ্বিধা দূর হয়, বিবেকের দংশন থামে। ভাড়ার ঘরেই কায়েমি হয় পদ্ম। চালাঘর থেকে সেই চৌকিটা এনে তোলা হয় ভাঁড়ারে। একটা পায়া খসে গিয়েছিল, তার জায়গায় আনকোড়া কখানা ইট বসানো হয়েছে। একটা কোণে তোলা উনুন জেলে তাতে ভাত রেঁধে খায় পদ্ম, আর চৌকিটায় শুয়ে থাকে। স্বাস্থ্যটা তার একেবারে ভেঙে গেছে, কিছু পারে না সংসারের। রান্নাঘরে বামুনে রাঁধে। চাঁপা ভাঁড়ার বার করতে কুটনো কুটতে এদিকে আসে, আর আপন মনে বোধ করি আকাশকে উদ্দেশ করেই বলে, সেই যে বলে না চোর দায়ে ধরা পড়া, আমারে হয়েছে তাই। খাটতে খাটতে আপনার জান নিকলে গেল, ভাত কাপড় দিয়ে গুরুকন্যে পোষা হচ্ছে। চোখের চামড়াকে বলিহারি দিই, খাবো আর শোবো। এ কি পীরবৃত্তি বুঝিনে বাবা? পরের মাথায় কাঁঠাল ভেঙে খেতে এত মিষ্টি লাগে, আশ্চর্যি।
তা খুব বেশি দিন আর ভাত কাপড় দিয়ে পুষতে হয় না পদ্মকে। আগে ভাতটা বন্ধ হয়, তারপর দ্বিতীয়টা। অনেক দিন পরে পরে জ্বরে ভুগছিল বলে শেষ পর্যন্ত ভাঁড়ার ঘরেও আর রাখতে পারা যায়নি পদ্মকে। কে জানে কি রোগ। সেই চালা ঘরটার খুঁটি মজবুত করে জঞ্জালগুলো একপাশে ঠেলে খানিকটা জায়গা বার করা হয়েছিল। অতীতকালে এই ঘরের যেখানটায় দুই জায়ে ভাতের কাঁসি নিয়ে বসে পাল্লা দিয়ে সজনের ডাঁটা চিবোত আর মাছের লেজার সদ্গতি করত, সেইখানটায় শুয়ে মরল পদ্ম। রোগের বিষ তাড়াতে বাড়িটা আরেকবার ঝেড়ে রংকালি ফিরিয়ে ছেলের বিয়ের তোড়জোড় শুরু করল মহিতোষ। বংশের মুখ উজ্জ্বল করা ছেলে। এ বংশে 14 পুরুষে কেউ গ্র্যাজুয়েট হয়নি। কোণে খোঁজা হয় বেনের ঘর উজাড় করে। তা মহিতোষের সাধনায় সিদ্ধি হয়। এমন বউ জোগাড় করে সে, যার খুঁত খুঁজে পাওয়া শক্ত। তার ওপর আবার সঙ্গে করে যৌতুক আনে এত যে আশপাশের বামুন কায়েতের ঘরে তাক লেগে যায়। হবে না কেন? জ্যোৎস্নার বাবার 14 পুরুষেও তো বিয়ে পাস জামাই হয়নি। বিয়েতে এক আধবার পদ্মর নাম উঠল না তা নয়, তবে অভাবটা তেমন ধরা পড়ল না। কারণ কর্মজগৎ থেকে অনেক দিন বিদায় নিয়েছিল পদ্ম। সামান্য যা সোনাদানা ছিল তার, তাই থেকে ভালো একখানা বেছে রেখেছিল চতুর বউয়ের জন্য। মরবার আগে বলেও ছিল সে কথা। সেই ডাম্বল বিছে হার ছড়াটা বউয়ের হাতে দিয়ে চাপা বলল, ওগো বৌমা, তোমার একজন জ্যাঠ শাশুড়ি ছিল, এই তার আশীর্বাদী, নাম করে রেখে গেছে। হাড়ের গড়নটা দেখে মনে মনে নাক সিটকে জ্যোৎস্না তখনই ঠিক করে ফেলল ওটা ভেঙে একটা মেট্রো হাড় গড়িয়ে নেবে। ওই জিনিসটাই হয়নি তার। নতুন বউ বড়লোকের মেয়ে, তাছাড়া চাপার স্বাদ। নিজের পরিপাটি সাজানো ঘরখানা ছেলে বউকে ছেড়ে দিয়ে দক্ষিণ চাপা ঘরটায় চলে এলো সে। হাওয়ার অভাবে অসন্তোষ প্রকাশ করতে হলো না মহিতোষকে। বিয়ে উপলক্ষে কখানা বিজলি পাখা কিনে ফেলেছিল। অসন্তোষ প্রকাশ করে চিতু। বলে, তোমার ওই জগদ্দল দেরাজটা তুমি এ ঘরে নিয়ে এসো মা, প্রাণ হাঁপিয়ে ওঠে আমার। এই দেরাজটাই চাঁপার ঘরের সবচেয়ে দামি ফার্নিচার। চাঁপা গালে হাত দিয়ে বলে, সে কি রে, ও যে সাহেব বাড়ির জিনিস, 150 টাকা দাম। তোমার দামি জিনিস তুমি গলায় ঝোলাও মা, ওটাকে দেখলেই আমার বুক চেপে আসে। তা বৌমার দামি কাপড় চোপড় রাখতেও তো। চিতু তাড়াতাড়ি বলে, তার জন্যে আবার ভাবনা। ওর বাবা তো ঘর সাজানো সমস্ত ফার্নিচার দেবার জন্যেই ব্যস্ত। আমায় বলছিলেন সেদিন, ওর মেয়ের নাকি বরাবর ফার্নিচারের শখ, শুধু আমাদের বাড়িতে জায়গার অভাবে দিতে পারছেন না। অতএব জায়গা বার করে দিতে হয়। লরি বোঝাই করে জ্যোৎস্নার বাপের বাড়ি থেকে আসে খাট, আলমারি, ড্রেসিং টেবিল, চেয়ার, অনেক কিছু। আগাগোড়া মেট্রো প্যাটার্ন, ঝরঝরে, ঝকঝকে। চাপার সাহেব বাড়ির দেরাজ, ছত্রি দেওয়া বোম্বাই খাট আর হাতাওয়ালা বড় বড় চৌকো চেয়ারগুলো সমস্ত সৌন্দর্য হারিয়ে লজ্জায় অধোবদন হয়। বেহাই বাড়ির জিনিস বলতে গেলে চাপারই তো সম্পত্তি। চাপার ছেলে হীরের টুকরো বলেই না এত মান্য তার। তবু দেখে শুনে তেমন আনন্দ হয় না চাপার। ভারী একটা বিরাগ হয় মহিতোষের উপর। এই তো
এমন শৌখিন জিনিসও তো আছে বাজারে, অথচ কি গেঁয়ো পছন্দ মহিতোষের। এমন নয় যে সস্তার মাল, মুঠো মুঠো টাকা দিয়ে কি বীরভদ্রর জিনিসই কিনেছিল। কই, ওই কটা জিনিসেই নড়তে চড়তে জায়গা পেত না চাপা। অথচ জ্যোৎস্নার ঘরে কতগুলো জিনিস রেখেও কত জায়গা। বিয়ের গোলমালে চলে গিয়েছিল চন্দনা, এবার এলো বউয়ের ঘর বসতে। মেয়ে, নাতি আর নিজের ছোট মেয়েকে নিয়ে বৈঠকখানা ঘরে শুতে এলো চাপা। এতগুলো মানুষ তো আর সত্যি মহিতোষের ঘরে শুতে পারে না। তার ঘুমের দরকার, বিশ্রামের দরকার। তাছাড়া তার ঘরে সারা রাত ফ্যান ঘোরে। চন্দনার ছেলের তাহলে বুকে সর্দি বসে যাবে। জ্যোৎস্না শ্বশুরের সেবা যত্ন করে, শ্বশুরের ঘরদোর ঝাড়ে। মহিতোষ আর কাউকে চায় না। বৌমা বলতে অজ্ঞান। কেমন একটা সূক্ষ্ম ঈর্ষাবোধ সঞ্চারিত হয়ে থাকে সমস্ত স্নায়ু শিরায়, অথচ প্রকাশ করা চলে না। বউয়ের ওপর তাই তেমন প্রসন্ন হতে পারে না চাপা। চন্দনাও অনেক খুঁত খুঁজে পায় বউয়ের, রূপের না পারুক, গুণের। অবশ্যই বউ তাতে তেমন কেয়ার করে না। বড় গাছে নৌকা বেঁধে রেখেছে সে। চন্দনা চলে গেলে বাড়িটা কেমন খাঁ খাঁ করে। দামাল ছেলেটা তার বাড়ি মাতিয়ে রাখত। মহিতোষ অন্তরের বাসনা ব্যক্ত করে। চিতুর একটা খোকা হলে বেশ হয়, কেমন গো? চাপা বিরক্তি প্রকাশ না করে পারে না, বলে, অনাচ্ছিষ্টি কথা কয়েও না বাপু, বিয়ের এখনো বছর ঘরেনি। মহিতোষ অপ্রতিভ হয়, কিন্তু ছোট একটি শিশুর কাকলির জন্য তৃষিত হয়ে থাকে সে। বোধ করি এত আকাঙ্ক্ষা ছিল বলেই মেটে না। চিতুর বিয়ের বছর ঘুরতেই কালের চাকা ঘোরে। 3 দিনের জ্বরে মারা যায় মহিতোষ। অনাগত শিশুর পদধ্বনি তখন মাতৃগর্ভে। জ্যোৎস্না বাপের বাড়ি। 6 মাস পরে মেয়ে কোলে নিয়ে ফিরল জ্যোৎস্না। নাতনি না হয়ে নাতি হলে কি হতো বলা যায় না। চাপা কিন্তু মেয়েটাকে দু চক্ষে দেখতে পারে না। কেমন মনে হয় মেয়েটা অপয়া। সেটুকু বুঝে ফেলতে জ্যোৎস্নার বেশি দেরি হয় না। তবে স্বল্পভাষী সে, চুপ করেই থাকে। চুপচাপ থাকে বটে, তবে যে গাছে নৌকা বেঁধেছিল সেই গাছটার অভাবে নৌকো ভাসিয়ে দিয়ে নিজেই হালটা ধরে। চন্দনার শ্বশুরবাড়ির অবস্থা সুখের নয়। পয়সা থাকলে কি হবে? শাশুড়ি দজ্জাল, বড় গোঁয়ার। বেশিরভাগই সে বাপের বাড়ি থাকত। জ্যোৎস্না সে নিয়মটা বাতিল করে ফেলে। কি কৌশলে যে ফেলে জ্যোৎস্নাই জানে। মেয়ে চলে গেলে নিজেকে কেমন যেন নিঃসহায় মনে হয় চাঁপার। মনে হয় ওর কর্তৃত্বের শিকড়টা যেন ভিতর থেকে ক্ষয়ে আসছে। ছোটখাটো বিষয়ে ধরাও পড়ে প্রায়ই। চিতু একদিন বলে, মা, একটা রেডিও কিনছি। চাপা আশ্চর্য হয়ে বলে, কি কি কিনছিস? কথাটা তার কাছে খুব পরিচিত নয়। হে, রেডিও। চিতু বিশদ ব্যাখ্যা করে, এও একরকম কলের গান। চাপা বিষাদ গম্ভীরভাবে বলে, থাক বাবা, ও জিনিস কিনে কাজ নেই। তার আজন্মের স্বাদ ছিল একটা কলের গানের, হয়ে ওঠেনি। বাড়ি বাড়ি করে আর সংসার সংসার করেই দিন গেছে। চিতু অপ্রতিভ হয়ে বলে, আহা, এ তো ঠিক সে জিনিস নয়। এ হচ্ছে ইয়ে অন্য ব্যাপার। গান হয় বটে, তবে রেকর্ড টেকর্ড সেসব কিছু না। তা হোক বাবা, গান তো। এই দুঃসময়ে বাড়িতে গান বাজনার শব্দ উঠলে পাড়ার লোকেই বা কি বলবে? হঠাৎ ওপাশ থেকে জ্যোৎস্না ফোড়ন দিয়ে ওঠে।
তাহলে তো শহরের সমস্ত গান বাজনা আমোদ আহ্লাদ বন্ধ হয়েই থাকতো মা। রোগ শোক আর কোন বাড়িতে নেই? এর আগে বরের সামনে শাশুড়ির সঙ্গে কথা কইতো না সে। চাপা অবাক হয়ে তাকিয়ে থাকে, তিরস্কার করতে ভুলে যায়। চিতু মুখ ভার করে উঠে যায়। বাড়িতে কথা বন্ধর চাষ চলতে থাকে কদিন। শেষে নিজেই চাপা যেদিন ভাবছে অঞ্জনাকে বলবে, দাদাকে বলগে কলের গান কিনতে, সেই দিনই ট্যাক্সি করে বাড়ি ফেরে চিতু, রেডিও সেট কিনে। চেহারাটা যাই হোক, কলের গানের সঙ্গে ওর প্রকৃতির প্রভেদ ধরতে পারে না চাপা। ছড়া, পদ্য, গান, কীর্তন কি নয়, কলের গানেও তো এইসবই হয়। তারপর আসে মেয়ের দোলনা খাট, বউয়ের সেলাই কল। জ্যোৎস্না বাপের বাড়ি থেকে নিয়ে আসে নিজের ছেলেবেলার বই খাতা, বাক্স, খেলনা, হারমোনিয়াম। একটা ঘরে আর কুলোয় না। অঞ্জনাকে দিয়ে কথাটা পাড়ায় চিতু। দোতলার ঘরে আর দরকার কি চাপার? বয়স হয়েছে, সিঁড়ি ওঠানামা করতেও তো কষ্ট। চিতুর পড়ার ঘরখানায় অনায়াসেই থাকতে পারে সে অঞ্জনাকে নিয়ে। বাপের বৈঠকখানাতেই তো আজকাল বসে চিতু। সাহেব বাড়ির দেরাজ, বোম্বাই খাট আর বাসনের সিন্দুক নিয়ে নেমে আসে চাপা পদ্মর সাবেক ঘরে। খাটখানা খোলাই থাকে, আর লাগানো হয় না। জায়গা কই? সংসারের অনেক দরকারি জিনিসই তো ধীরে ধীরে আবর্জনায় রূপান্তরিত হচ্ছে। একদিনের যা সঞ্চয়, অন্যদিন তাই জঞ্জাল। যেগুলো ফেলবার নয়, গেলবার নয়, সেগুলো এসে আশ্রয় নিয়েছে এই ঘরে। ইতিমধ্যে বিনাড়ম্বরে একদিন অঞ্জনার বিয়ে দিয়ে ফেলে চিতু। ঘটা আর কি করবে, বড়লোকেরাই করছে না আজকাল। নতুন জামাইয়ের আদরের প্রশ্নও ওঠে না। খেতে দেওয়া অর্থাৎ জামাই আদরে খেতে দেওয়া শক্ত, শুতে দেওয়া আরো শক্ত। ঘর কোথা? ক্রমশ 50-এর ধাক্কা লাগে এসে গৃহস্থের আনাচে কানাচে। আসে অভাব, দুর্দিন, স্বাধীনতা। আসে স্বাধীনতার শ্রেষ্ঠ ফল উদ্বাস্তু। বাড়ির মালিকদের পোয়া 12, একখানা ঘরও যার আছে সেই রাজা। চারিদিক ভরে ওঠে পুবে হাওয়ায়। পাড়ার প্রত্যেকের বাড়িতে টকাটক করে ভাড়াটে এসে যায়। 30, 40, 50, 100, যে যত দাও মারতে পারে। এ লোভ সামলানো কঠিন। খানিকটা ইতস্তত করে, খানিকটা কথার পেঁচ কষে, খুব খানিকটা অভাব অনটনের ফিরিস্তি দিয়ে কথাটা পারে চিতু। নিচের তলার ঘর দুখানা ভাড়া দিলে ফেলে ছুঁড়ে 60-70টা টাকা এক্ষুনি হয়। ওর আপিসেরই একজন কি খোসামদি করছে, ও টাকাটা পেলে কত সুসার হয় সংসারের। চাপা যেন বুঝতে পারে না কথাটা, অবাক হয়ে তাকিয়ে থাকে ছেলের মুখপানে। আর চিতুর কথাগুলো সব শেষ হয়ে গেলে আলগাভাবে বলে, দুখানা ঘর ভাড়া দিয়ে ফেলবে, কি করে চলবে? হঠাৎ অপ্রতিভ ভাবটা ঝেড়ে ফেলে কর্তা জনচিত গাম্ভীর্যে উত্তর দেয় চিতু, চালিয়ে নিতে হবে। পারবো না বললে চলবে কেন? এত আয়েস হয়তো হবে না, একটু কষ্ট হবে, করা যাবে কি? এত আয়েস, এত আয়েসে আছে চাপা, লোকের চোখ টাটাবার মতো। লোক মানে চিতু। চাপার সমারোহের দিনে চিতু কি ছিল না এ বাড়িতে? দোতলার জানালার ছিটের পর্দা সরিয়ে জানালার কাছে চেয়ার টেনে নিয়ে যখন বসে বসে লেস বুনতো চাপা, কোনোদিন কি দেখেনি চিতু? তাই
নিচের তলায় ওই গুদম ঘরের আয়েসটুকুও ত্যাগ করে আর একটু কষ্ট করতে বলছে তাকে। তা একটু কষ্ট বই আর কি। পদ্মকে যখন ভাঁড়ার ঘরে আশ্রয় নিতে হয়েছিল, খুব বেশি কষ্ট বলে ভেবেছিল কি চাঁপা? চাঁপাও তো একলা বিধবা মানুষ। আস্ত একখানা ঘরে দরকার কি তার? মহিতোষ মারা যাবার পর পদ্মর সেই নিরামিষ রান্নার তোলা উনুনটাকে ধুলো মাটি ঝেড়ে নিয়ে চাঁপা যখন ব্যবহার করতে শুরু করলো, তখনও কি ভেবেছিল পদ্মর চৌকিখানাও ধুয়ে মুছে নিয়ে একদিন ব্যবহার করতে হবে তাকে? করগের টিন কখানা জরাজীর্ণ হয়ে গেছে, একটু বাতাসে ঝুরঝুর করে মরচের গুঁড়ো গায়ে ঝরে পড়ে। কিচকিচ শব্দে হুটোপাটি করে বেড়ায় ইঁদুর ছানার দল। আরশোলা ওড়ে ফরফর করে। ঘুম আসে না কিছুতেই। চাঁপা কি কাঁদে? কই না, চুপচাপ শুয়ে কি ভাবে তবে সে? পদ্মর মানসিক অবস্থাটা ধারণা করতে চেষ্টা করে। কমাসের ভাড়া জমিয়ে আগাগোড়া বাড়িখানায় মিস্ত্রি লাগায় চিতু। দোতলায় বারান্দা করে নতুন করে। জ্যোৎস্নার ভারী স্বাদ বারান্দার। শুধু পিছনের ঘর দুটোর করগেট কখানা বদলানো বাকি থাকে। শেষ পর্যন্ত বড্ড ফুরিয়ে যায় টাকাটা। কিন্তু সে তো পিছন দিক। সামনে থেকে ফিকে গোলাপি দেওয়ালের গায়ে গাঢ় সবুজ জানলা দরজা আর রানীগঞ্জের টালি ছাওয়া বারান্দা দেওয়া হালকা গাঁথুনির ছোট্ট দোতলা বাড়িখানি ছবির মতো দেখতে লাগে। একদিন গঙ্গা নিয়ে ফেরবার সময় হঠাৎ ওপর দিকে চোখ পড়তে অবাক হয়ে গেল চাঁপা। নমস্কার, আমার গল্প পাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।